আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা যারা পরবর্তী শুনবেন তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। যদি এটা শোকের মাস, আগস্ট আওয়ামী লীগের জন্য শোকের মাস, সারা জাতির জন্যই শোকবহ মাস এই মাসটা। কারণ এই মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল দুষ্কৃতকারী, যারা আবার একত্রিত আজকে বাংলাদেশের দখল নিয়েছে। আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে কারণে এসেছি তা হয়তো আপনার থাম্বনেল দেখে কিছুটা আঁচ করতে পেরেছেন যে সেনাপ্রধান কি মীর জাফর কিনা। দেখেন, গত 1 বছর যাবৎ কিছু কিছু ফেসবুক, আমরা কিছু লোকজন সেনাবাহিনী প্রধানকে সমস্ত ঘটনার জন্য দায়ী করছিলাম, কিন্তু আসলে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। যা প্রমাণ ছিল, যা কিছু ছিল, তা হয়তো আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছেই আছে। উনিই বলতে পারবেন সবচেয়ে ভালো, আমরা বলতে পারতাম না। এবং উনিও হয়তো চাইনি যে বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনী প্রধানকে বেইজ্জতি করতে, তাই হয়তো উনি কখনোই মুখ খোলেননি, এখনও মুখ খুলছেন না, ভবিষ্যতে হয়তো বলবেন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা কিছু না জানলেও আসলে এই যে খালেদা জিয়ার বর্তমানে সিকিউরিটি ইনচার্জ বা নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফজলে রাব্বির যেই ভাষণটা ছিল, মানে উনি যেই স্পিচটা দিয়েছেন, সেই স্পিচ দেখে অনেকেই আমরা বুঝতে পেরেছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। যেটা আমাদের সন্দেহের তালিকায় ছিল যে কিছু একটা ঘটেছিল 3, 4, 5 তারিখে, কিন্তু আমরা কেউই শিওর হতে পারছিলাম না যে কখন কিভাবে এই ঘটনা ঘটেছে। তারপর ফজলে এলাহি আকবরের ভাষণটা যারা শুনেছেন, সবাই শুনেছেন, এটা বলার বা চালিয়ে দেখানোর কিছু নাই। তো আমি আপনাদের কিছু সিকোয়েন্স বলছি, হয়তো আপনারা মিলিয়ে নিতে পারবেন যে মীর জাফর সেনাবাহিনী প্রধান কিনা। এবং আমি যেটা বলছি যে মীর জাফর সেনাবাহিনী প্রধান নিজেই। ফজলে এলাহি আকবর বললেন যে 4 তারিখ রাতের 12টা 10 মিনিটে ওনাকে ফোন দিয়েছিলেন সেনাপ্রধান। 4 তারিখ রাত 12টা 10 মানে 5 তারিখ 12টার পরেই ফোন দিয়ে ওনাকে পরদিন সকালে আসতে বলেছিলেন। কিন্তু আমাদের কাছে যতটুকু আমরা জানি যে রাতের 12টা পর্যন্ত সেনাপ্রধান শেখ হাসিনার সাথে 3 বাহিনী প্রধান সহ ওনারা একটা জরুরি মিটিং করেছিলেন। যেই মিটিংয়ে সেনাবাহিনী প্রধান সমস্ত ঢাকা শহরের চতুর্দিকের আপনার ব্লকেট দেওয়ার সমস্ত কাজ নিজ কাঁধে নিয়েছিলেন। এবং উত্তরার অংশে যেখানে মানে রাওয়া ক্লাব, সেনাবাহিনীর কোয়ার্টার এগুলো আছে অবসরপ্রাপ্তদের, তাদের ওই অঞ্চলটাকে ঘেরাও দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন সেনাপ্রধান নিজেই। কারণ ওই উত্তরার ওই সাইড দিয়েই আসতে হয় আপনার উত্তরবঙ্গ, পদ্মা সেতু এগুলো সব পার হয়ে ওই সাইড থেকে লোকজন ঢুকে। আর কাঁচপুর ব্রিজের কাছেও সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিলেন এবং 3 স্তরের সেনা সদস্যের পরে যে পুলিশ থাকবেন বলে বলেছিলেন। এটা সেনাবাহিনীর প্রধান নিজে লিখে নিয়ে গেছেন এবং নিজেই সেখানে সিদ্ধান্ত দিয়েছিলেন। এরপরেও আপনারা এই ফজলে এলাহি আকবরের কথা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি বলেছিলেন যে 10টার সময় যেতে, এবং 10টার সময় উনি যখন সেনা প্রধানের অফিসে যান তখন সেনাপ্রধান ওনাকে 3টা কথা বলেছিলেন, ব্লাডশেড চায় না, এই চায় না, সেই চায় না। এবং উনি অনুরোধ জানিয়েছিলেন যে যেহেতু ইন্ডিয়ান সেনাপ্রধান ওনার সাথে 10:30টায় কথা বলবে, যাতে উনি ওখানে থাকে, বসে এবং সেই কথাগুলো শুনে। এখন প্রথম প্রশ্ন যেটা, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আপনি যদি দাওয়াত দেন আপনি আসতে পারেন, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মকর্তা কি রাষ্ট্রীয় কোনো গোপন নথি, তথ্য বা টেলিফোন আলাপ শুনতে পারে কিনা? সেটা হয়তো শুনতে পারে না। যেমন ধরেন আপনি বা আমি হয়তো কথা বলছি, এটা একটা গোপনীয় কথা, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে শোনাবেন না, আমিও না। রাষ্ট্রের সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামান রাজাকার, সে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কি কথা বলবে, এইটা তো তার আন্ডারে থাকা ওই সময়কার যারা কাজ করে, যারা এখনো সেনাবাহিনীতে, তারাও শোনার অধিকার নেই।
উনি হয়তো নোট নিয়ে পরবর্তীতে বলতে পারেন, কিন্তু ওনাদের গোপনে আলাপ তো কেউ শুনতে পারবে না। তাহলে কি কারণে উনি শুনতে বলছিলেন? যদিও ফজলে আলাই আকবর বলছেন যে উনি শুনেন না, উনি বেরিয়ে গিয়েছেন, এইখানে হয়তো গিমিক আছে, হয়তো উনি পুরোটাই শুনেছিলেন। এবং উনি বললেন যে উনি বের হওয়ার পর 10 মিনিটের মাথায় আবার সেনাপ্রধান ফোন দিয়ে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাইকে ডাকতে বললেন। এবং আপনি কি একটা কথা কি খেয়াল করেছেন? সবাইকে ডাকতে বললেন কাকে? এই সেনাপ্রধানকে। এবং আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, আমার কাছে আজকে এই মুহূর্তে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে যে 12:10 আসলে ফোন দিয়েছিলেন উনি সেনাপ্রধান ফজলে আলাই আকবরকে, কিন্তু 12:30 থেকে 1টার ভেতরে সমস্ত রাজনৈতিক দলের নেতারা নয়, জামাত ইসলামের নেতাদের সাথে একটা বৈঠক হয়েছিল সেনাপ্রধানের। এবং সেই সেনাপ্রধানের সেই বৈঠক সেদিন সেনানিবাসে হয়েছিল, সেনাবাহিনীর আমাদের ওয়াকারের বাসভবনে হয়েছিল। এবং সেই মিটিংয়ের কারণেই 10:30টার সময় উত্তরার সেই সেনা ব্যারিকেড তুলে নেওয়া হয়েছিল। এবং সেনা ব্যারিকেড তুলে শুধু নেয়নি, সেনা ব্যারিকেড তুলে নেওয়ার সাথে সাথে উনি পুলিশকেও নির্দেশ দিয়েছিলেন যাতে ব্যারিকেড তুলে নেয় এবং লোকজনকে ঢুকতে সহযোগিতা করে। আপনারা 4 তারিখ রাতের বহু ভিডিও হয়তো পাবেন, এখনো আছে অনেকের কাছে, যে কুমিল্লা, অমুক তমুক বিভিন্ন জায়গা থেকে সেনা ট্যাঙ্কের সহায়তায় লোকজন জড়ো করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেটা সেনাবাহিনীই করেছিলেন। সেদিনকার আমাদের সেসব পোস্টগুলো বা সেসব কথাগুলো অনেকের বিশ্বাস হয়নি। এখন মিলিয়ে দেখতে পারেন আপনারা যে 10:30 থেকে 11টার ভেতরে সেনাবাহিনী কেন পিছিয়ে উঠে গেলেন। এটাই ছিল কুরমূল। এবং সর্বশেষ যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে গণভবন সব জায়গা থেকে সেনাবাহিনী যখন নিরাপত্তা তুলে নেন, তখন এসএসএফ এইটাকে ধরে ফেলে। ওরা হয়তো বুঝে গিয়েছিল, তাই ওরাই এরপর সরাসরি যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানে তুলে ইন্ডিয়া নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। দেখেন 4 তারিখে শেখ রেহানা এসেছিলেন বাংলাদেশে, 3 তারিখ বা 4 তারিখ। এবং এই সেনাপ্রধানের যেই ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে জাতির জনকের 2 কন্যাকে ওই দিন মেরে ফেলার ষড়যন্ত্রই ছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে। এবং এটা যখন এসএসএফ বুঝতে পারে, এসএসএফ এর যে প্রধান ছিল ওখানে শেখ হাসিনার নিরাপত্তা হেফাজতের মামুন সাহেব, তিনি সরাসরি ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে বিমানের ব্যবস্থা করেন, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সহযোগিতায় এটা উঠিয়ে দিতে পারেন। এবং উনি যখন এয়ারপোর্টে ছিলেন তখন সেনাপ্রধান ফোন দিয়ে বলেছিলেন যে স্যার আপনি কি আমাকে বিশ্বাস করতে পারলেন না, আপনি নাকি চলে যাচ্ছেন। শেখ হাসিনা কোনো কথাই বলেননি, সেলুলার ফোনেই ফোন দিয়েছিলেন। তার মানে কত বড় হারামির বাচ্চা। সে চেয়েছিল যে জাতির জনকের কন্যাদেরকে যাতে ওখানে পিষে মারা হয়, তা না হইলে সেই ব্যারিকেড উঠাবে কেন। এবং সেইখান থেকেই সেই উত্তরার সেই রোডেই উনি আগেই সবকিছু ঠিক করে দিয়েছিলেন যে কিভাবে আসবেন। এবং এই মামুন সাহেব শেখ হাসিনাকে ইন্ডিয়াতে নামিয়ে রেখে যখন দেশে ফিরে আসলেন, এরপরও 1 মাস উনি এসএসএফ এর হয়ে ডক্টর ইউনূসের নিরাপত্তা প্রধান ছিলেন। পরবর্তীতে ওনাকে আবার সেনা হেফাজতে নেওয়া হয়। পরে সেনা হেফাজতে সামাল দিতে না পেরে ওনাকে আবার দেশ ত্যাগে বাধ্য করা হয়। মামুন সাহেব দেশ ত্যাগ করেন। তো এই মামুন সাহেব হয়তো একদিন মুখ খুলবেন আসলে কি হয়েছিল। এই মীর জাফর সেনাপ্রধানের বিরুদ্ধে একদিন মুখ খুলবেন, জামাতের সহযোগিতায় কিভাবে সে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে তা খুবই দ্রুত জাতির সামনে উঠে আসবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।